হ্যালো বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যেতে থাকা সুইস এয়ার ফ্লাইট 11 এর ককপিটে হঠাৎ করে আগুন লেগে যায়। পাইলট এটিসিকে কল করে আগুন বলে চিল্লাতে শুরু করে আর বিমানবন্দরের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। এখন বিমানে থাকা 229 জন যাত্রীর উপর মৃত্যুর আশঙ্কা এসে পড়েছে আর অসহায় পাইলট বিমানটি বিমানবন্দরের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, বিমানটি কি বিমানবন্দরে ফিরে এসে ল্যান্ড করতে পেরেছিল? বিমানে থাকা 229 জন যাত্রীর কি হয়েছিল? তারা কি সবাই প্রাণে বেঁচে গিয়েছিল, না প্লেনের সাথে সবাই এই দুনিয়ার মায়া ছেড়ে সমুদ্রের পানিতে বিলীন হয়ে গিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অথবা সুইস এয়ার ফ্লাইট 111 এর বিস্তারিত কাহিনী জানতে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। 1998 সালের 2 সেপ্টেম্বর সুইস এয়ার ফ্লাইট 111 নিউ ইয়র্ক জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের জন্য প্রস্তুতি শুরু করে। ঠিক সন্ধ্যা 7টা বাজায় বিমানটি নিউ ইয়র্ক থেকে সুইজারল্যান্ডের জেনেভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাওয়ার কথা ছিল। এটি একটি 8 ঘন্টার দীর্ঘ ফ্লাইট ছিল। বিমানটি 7 বছরের পুরনো ম্যাকডোনাল্ড ডগলাস ডিসি মডেলের একটি বিমান ছিল, যা সেই সময়ের একটি পপুলার বিমান ছিল, কেননা ওই সময় এই বিমানটিতে এলইডি ভিডিও এন্টারটেইনমেন্ট স্ক্রিন ইনস্টল করা হয়েছিল, যেখানে যাত্রীরা তাদের পছন্দের মুভি, ওয়েব সিরিজ এবং ব্রাউজিং করারও সুবিধা ছিল। এর বাইরেও বিমান উড়ন্ত অবস্থায় তাদের পছন্দের গেম সেখানে খেলতে পারত। 90 দশকে এইগুলো খুবই অ্যাডভান্স ফ্যাসিলিটি ছিল। শুধু তাই নয়, সুইস এয়ারলাইন্স সেই সময় বিশ্বের হাতে গোনা কয়েকটি এয়ারলাইন্স কোম্পানির মধ্যে একটি ছিল যারা বিমানের সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল। যাই হোক, আজ বিমান চালানোর দায়িত্বে ছিল 49 বছর বয়সের ক্যাপ্টেন উড জিমারম্যান, যার 10,800 ঘন্টা বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল, যেখানে 900 ঘন্টা ম্যাকডোনাল্ড ডগলাস ডিসি 11 বিমান উড়িয়েছিল। উড জিমারম্যান সুইস এয়ারে জয়েন করার আগে 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত সুইস এয়ারফোর্সের একজন ফাইটার বিমানের পাইলট ছিলেন। আজ ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিল 36 বছর বয়সের স্টেফেন লো, যার 4,800 ঘন্টা বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল। উড জিমারম্যানের মতোই স্টেফেন লও এর আগে ফাইটার বিমানের পাইলট ছিলেন। সেই দিন 2 জন পাইলট ছাড়াও এই বিমানটিতে 12 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট উপস্থিত ছিল। বোর্ডিংয়ের সময় এই বিমানে 215 জন প্যাসেঞ্জার উঠে বসেছিল। তারপর বিমানের সমস্ত প্রিপারেশন শেষ করার পর বিমানের পুশব্যাক প্রক্রিয়া শুরু করা হয়। এরপর বিমান ধীরে ধীরে ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের থ্রিশোল্ড পয়েন্টে যেতে শুরু করে। বিমান থ্রিশোল্ড পয়েন্টে পৌঁছতেই পাইলট 2 ইঞ্জিন ফুল থ্রাস্টে চালিয়ে দিয়ে রানওয়েতে দৌড়াতে শুরু করে। বিমান রানওয়েতে দৌড়াতে B1 স্পিড ক্রস করে এবং রাত 8:18 সুইজারল্যান্ডের জেনেভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমান টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই তার নির্ধারিত উচ্চতায় পৌঁছে যায়। বিমান নির্ধারিত উচ্চতায় পৌঁছানোর 15 মিনিট পর বিমানের ককপিটে থাকা রেডিও সিস্টেম সম্পূর্ণরূপে ব্ল্যাক আউট হয়ে যায়, যা প্রায় 13 মিনিট পর্যন্ত কন্টিনিউ করে। প্রথমে পাইলট মনে করেছিল যে হয়তো রেডিও সিস্টেম খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আসলে পাইলট লক্ষ্য করে দেখেছিল যে সেই রেডিও সিস্টেমে ভুল ফ্রিকোয়েন্সি সেট করে দিয়েছে। এরপর পাইলট সঠিক ফ্রিকোয়েন্সি সেট করে বিমান সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। তারপর বিমান প্রায় আধা ঘন্টা এভাবেই কোনো অসুবিধা ছাড়াই তার গন্তব্যের দিকে উড়ে যাচ্ছিল। কিন্তু বিমানের আসল সমস্যা তো তখন দেখা যায় যখন বিমান টেক অফ করার 52 মিনিট পার হয়ে যায়। পাইলট এবার তার আশেপাশ থেকে কিছু পুরা জিনিসের গন্ধ অনুভব করতে শুরু করে, আর তখন বিমানটি প্রায় 33,000 ফুট উপরে উড়ে যাচ্ছিল। পাইলট সন্দেহটা দূর করার জন্য একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ককপিটে ডেকে আনে আর তাকে জিজ্ঞেস করে যে সেও কি এমন পুরা গন্ধ অনুভব করতেছে। এবার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জবাবে বলে যে সেও একই ধরনের গন্ধ পাচ্ছে। নিশ্চিত হবার পরই পাইলট ককপিটের এয়ার কন্ডিশন সিস্টেম বন্ধ করে দেয়, কেননা সেই সময় এয়ার কন্ডিশন সিস্টেম থেকে এমন ধোঁয়া বের হয়ে গন্ধ ছড়িয়ে পড়াটা একটি নর্মাল ব্যাপার ছিল। এয়ার কন্ডিশন সিস্টেম বন্ধ করার পর গন্ধ কিছুটা কমে ধোঁয়াগুলো অদৃশ্য হয়ে যায়, কিন্তু এটা মাত্র 2 মিনিটের জন্যই স্থায়ী হয়। তারপর আবার ককপিটে ধোঁয়া এবং পুরা গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে।
তাই বিমানের পাইলট এখন অনুভব করতে শুরু করে যে সত্যিই বিমানে কিছু না কিছুতে আগুন লেগে গিয়েছে। পাইলট এবার দেরি না করে পাশের মন্টন এটিসিকে প্যান কল করে। আপনাদের জানার জন্য বলে রাখি যে প্যান কল হলো পাইলট শুধুমাত্র বিমানের অল্প জরুরি অবস্থা ঘোষণা করার জন্য এটিসিকে যোগাযোগ করা। অর্থাৎ বিমানের সামান্য সমস্যা হয়েছে কিন্তু বিমান নিরাপদে উড়ে যাচ্ছে। পাইলট এবার সবকিছু দেখে বস্টন এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য এটিসির কাছে ইচ্ছা প্রকাশ করে। কিন্তু মন্টন এটিসি পাইলটকে হ্যালিফ্যাক্স এয়ারপোর্টে বিমান ল্যান্ড করতে পরামর্শ দেয়, কেননা তখন বিমান হ্যালিফ্যাক্স এয়ারপোর্ট থেকে 67 মাইল দূরে ছিল এবং বস্টন এয়ারপোর্ট 234 মাইল দূরে ছিল। তাই পাইলট মন্টন এটিসির কথা মেনে হ্যালিফ্যাক্স এয়ারপোর্টে বিমান ল্যান্ড করতে রাজি হয়ে যায়। আর মন্টন এটিসি হ্যালিফ্যাক্স টার্মিনাল এটিসিকে বিমান কন্ট্রোল করার দায়িত্ব দিয়ে দেয়। পাইলট এবার হ্যালিফ্যাক্স টার্মিনাল এটিসির নির্দেশনা মেনে বিমান ডিসেন্ডিং করতে শুরু করে। হ্যালিফ্যাক্স টার্মিনাল এটিসি পাইলটকে বিমান 06 রানওয়েতে ল্যান্ড করার পারমিশন দেয় এবং বিমান 3000 ফুট উচ্চতায় নিয়ে আসতে বলে। কিন্তু পাইলট বিমান ল্যান্ড করার প্রিপারেশন না করতে পেরে বিমান 8000 ফুট উচ্চতায় ফ্লাই করার সিদ্ধান্ত নেয়। এমন অবস্থায় বিমান কিছু দূরে ফ্লাই করার পর পাইলট বিমান নিরাপদে অবতরণ করতে এটিসির কাছে ফুয়েল ডাম্প করার পারমিশন চায়। জবাবে এটিসি পাইলটকে বলে যে এখন তার বিমান এয়ারপোর্ট থেকে 30 মাইল দূরে অবস্থান করছে, কাজেই এখন ফুয়েল ডাম্প করা নিরাপদ নয়। পাইলট এটিসিকে বলে যে বিমান ল্যান্ড করার জন্য এই 30 মাইল দূরত্ব তো অনেক কম। এবার এটিসি তাদেরকে এই কথা শুনে সেন্ট মার্গারেটস বের দিকে ডাইভার্ট করার নির্দেশ দেয়। পাইলট তার বিমান সেন্ট মার্গারেটস বের দিকে ডাইভার্ট করে বিমানের দূরত্ব 30 মাইল থেকে 40 মাইল বৃদ্ধি করে। আর এই 40 মাইল দূরত্ব বিমান ল্যান্ড করার জন্য পর্যাপ্ত দূরত্ব ছিল। পাইলট এবার বিমান ধীরে ধীরে হ্যালিফ্যাক্স এয়ারপোর্টের দিকে এগোতে শুরু করে। সাথে অজানা জায়গা থেকে আসা ধোঁয়ার বিষয়ে জানতে সুইস এয়ার ফ্লাইট চেকলিস্ট ফলো করতে শুরু করে। সুইস এয়ার ফ্লাইট চেকলিস্ট অনুসারে পাইলট এবার বিমানের কেবিনের পাওয়ার অফ করে দেয়, যার ফলে বিমানের কেবিনে লাগানো রিসার্কুলেটিং ফ্যানগুলো বন্ধ হয়ে যায়। এমন হবার পরই বিমানের অটো পাইলট অটোমেটিকভাবে ডিসকানেক্ট হয়ে যায়। একথা পাইলট এটিসিকে জানিয়ে বিমান ম্যানুয়ালি ফ্লাই করতে শুরু করে। এটিসি পাইলটকে বিমান 10 থেকে 5000 ফুট উচ্চতার ভেতর উড়িয়ে নিয়ে আসতে বলে। এদিকে বিমানের ককপিটে লাগা আগুন ফার্স্ট অফিসারের ফিট পর্যন্ত চলে আসে। আর আগুন দেখে দুই পাইলটের মনে আরও বিশৃঙ্খলা বেড়ে যেতে শুরু করে। তাই এবার ফার্স্ট অফিসার এটিসির কাছে বিমানের ফুল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে এবং বলে যে তাড়াতাড়ি বিমান ল্যান্ড করতে হবে, না হলে বিমান যে কোনো মুহূর্তে ক্র্যাশ হয়ে যেতে পারে। কিছু সময় পর এটিসি ফার্স্ট অফিসারকে বলে যে এখন বিমানের ফুয়েল ডাম্প করতে পারবে। একথা এটিসি বারবার বলার পরও তার কাছে কোনো রিপ্লাই আসে না, কেননা সেই সময় ককপিটে আগুন লাগার ফলে বিমানের ট্রান্সপন্ডার ফেল হয়ে যায়। এখন এটিসি শুধু এই বিমানটিকে রাডারের সাহায্যেই ট্র্যাক করতে পারবে, কিন্তু এর উচ্চতা কখনোই জানা সম্ভব হবে না। ঠিক 10টা 30 মিনিটের কাছাকাছি বিমানের দ্বিতীয় ইঞ্জিনটিতে আগুন লাগার অ্যালার্ম ককপিটে বাজতে শুরু করে। তারপর ফার্স্ট অফিসার ইঞ্জিনটি বন্ধ করে দেয়, ফলে বিমানের থ্রাস্ট ব্যালেন্সে প্রভাব পড়তে শুরু করে আর বিমান একদিকে কাত হয়ে পড়ে যেতে শুরু করে। এদিকে বিমানের ককপিটে আগুনের ধোঁয়া পুরোপুরি ছড়িয়ে পড়েছে এবং পাইলট সামনে কিছুই দেখতে পাচ্ছে না। শুধু তাই নয়, বিমানের অটো পাইলটও কাজ করা বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় বিমানের পাইলট অনুমান করে বিমান সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। যদিও পাইলটের এর বিষয়ে কোনো ধারণাই ছিল না যে সে এয়ারপোর্টের বদলে বিমানটি সমুদ্রের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর ঠিক 10টা 31 সুইস এয়ার ফ্লাইট 111 একটি প্রচণ্ড বিস্ফোরণের সাথে সমুদ্রের পানিতে ক্র্যাশ করে আর সব দিকে সর্বশান্তি বিরাজ করে। আসলে বিমানটি 555 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আটলান্টিক মহাসাগরের সেন্ট মার্গারেটস উপকূলে আঘাত করে। ফলে বিমানে যাত্রা করা যাত্রীদের জীবন মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায়। বিমানটিতে থাকা 215 জন যাত্রী এবং 14 জন ক্রু সদস্য সেখানেই মারা যায়। এখন সবচাইতে বড় প্রশ্ন হলো কিভাবে আগুন লেগেছিল। এ নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু করা হয় তখন এর কারণ জেনে সবাই হতবাক হয়ে যায়। আসলে বিমানে লাগানো সেই এন্টারটেইনমেন্ট সিস্টেম উত্তপ্ত হওয়ার কারণে বিমানে আগুন লেগে যায়, যা সুইস এয়ার বিমানের একটি অ্যাডভান্স ফিচার ছিল। আরও তদন্ত করে পাওয়া গিয়েছিল যে এই এন্টারটেইনমেন্ট সিস্টেমগুলো ঠান্ডা রাখার জন্য
কোনো অ্যান্টি হিটিং সিস্টেম লাগানো হয়নি, ফলে এই এন্টারটেইনমেন্ট সিস্টেমগুলো উত্তপ্ত হয়ে এতে আগুন লেগে যায়। আর এই সামান্য ভুলের কারণেই বিমানটি গভীর সমুদ্রের পানিতে ক্র্যাশ হয়ে যায়। বিমানে থাকা 229 জন যাত্রীর জীবন দিয়ে এই ভুলের মাসুল পরিশোধ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন মজার ঘটনা জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।